ওকে, তাহলে আমি ব্যাপারটা শুরু থেকে করি। অনেকে আবার নতুন জয়েন হয়েছে, তাদের জন্য ব্যাপারটা ইজি হবে। ওকে ফাইন, আমি একটু ক্লাসটা আবার একটু শুরু থেকে যেহেতু স্টার্ট করতেছি, আমি একটু ব্রিফ আবার করি। সে আমাদের এখানে যে ইয়াটা আছে, অ্যাভাটারটা আছে, এই অ্যাভাটার উপরে আমি যে গার্মেন্টসটা সিমুলেশন দিছি, সেটা আপনার এখানে কোনো একটা গার্মেন্টসের উপর ক্লিক করে দেখতে পারবেন এখানে একটা সিমুলেশন প্রপার্টিস আছে। হ্যাঁ, যে প্রপার্টিসটা আপনাদের বাই ডিফল্ট এখানে 20 আছে। তো 20 থাকলে দেখবেন আপনার গার্মেন্টসের লুকটা কাইন্ড অফ এরকম হয়েছে, একটু ভাঙা ভাঙা, স্মুথ নাই, বা থিকনেসটা 20 থাকার কারণে দেখবেন একটু এই যে পেপারের মতো। হ্যাঁ, ধরেন এটা যদি আমি টান দেই কাইন্ড অফ পেপারের মতো। তো আমি যেটা করতে পারি, এটা পুরোটা ধরে এখানে ধরেন 10 যদি করে দেই, করে ইন্টার দি স্পেস চাপলাম, দেখবেন এটা কিন্তু আগের থেকে অনেক স্মুথ হয়েছে। হ্যাঁ, এরপর আমি যদি এটা 5 করে দেই, দেন দেখবেন আগের থেকে এই যে আরও বেশি স্মুথ, মানে কাইন্ড অফ রিয়াল হয়েছে। হ্যাঁ, তো এখানে আর একটা ব্যাপার বলে রাখা ভালো, সেটা হলো যে আমি যদি এখানে 5 করি, তাহলে কিন্তু আপনার পিসির যে কনফিগারের উপর বেস করে এটা কিন্তু স্লো হয়ে যাবে। যে আপনি 5 করলে দেখবেন এটা স্লো হয়ে গেছে অনেক। তো বেটার আপনি সব কাজ শেষ হয়ে গেলে দেন এই সিমুলেশনটা আপনি, সিমুলেশনের যে পার্টিকেল ডিস্টেন্সটা তখন কম করবেন, সে 5, 7, 8 যার যেরকম লাগে আর কি। সো অ্যাজ ইউজুয়াল এটা 7, 8 বা 6 এরকমই রাখি আমরা, বা 7, 8 এরকম রাখি। তো এটা হয়তো 15, 20 রেখেই দেন কাজ করবেন। তাতে কি হবে যে আপনার এই কাজ করতে গেলে আপনার স্লো হবে না, আপনি ক্লিক করলে টাইম লাগবে না, দ্রুত রেসপন্স করবে। এনিওয়ে, আমাদের ক্লাসের একটা পার্ট ছিল, সেটা হলো যে প্যাটার্ন এডিটিং, লেয়ার অ্যান্ড ফোল্ডিং, ড্রাফটিং টেকনিক, অ্যাডভান্স সিমুলেশন কন্ট্রোল। তো এখানে আপনাদের অনেকের গার্মেন্টস হয়তো বা এখানে এই বেস লাইনটা শো হয়ে থাকতে পারে, ডোন্ট ওয়ারি। আপনি জাস্ট এখানে গার্মেন্ট ডিসপ্লেতে গিয়ে এখানে দেখবেন শো বেস লাইন, এটাতে ক্লিক করে দিলেই এটা চলে যাবে। ওকে, আমি এখন যেটা করব সেটা হলো বটমে, এটা হলো টি শার্টের বটমে বা স্লিভের এখানে আমাদের বডিটা ভেঙে দেন আমাদের হেমটা হয়। তো আমরা ট্রাই করব বডিটা ভেঙে ওই হেমটা করার জন্য। কজ যেহেতু আমরা এখানে বলতেছি যে অ্যাডভান্স টেকনিকটা শিখবো, সিমুলেশন অ্যাডভান্স টেকনিক যে কন্ট্রোলটা আছে সেটা শিখবো। এভাবে করে দিলে এর উপরে একটা টপ স্টিচ অ্যাপ্লাই করে দিলেও এটা ভিজুয়াল একই থাকবে, বাট মেক ইট রিয়েলিস্টিক। হ্যাঁ, এটা আসলে রিয়েল গার্মেন্টস কীভাবে থাকবে, রিয়েল লুকটা কীভাবে আনবো, এটাই তো আসলে আলটিমেটলি খেলা। হ্যাঁ, সো আমরা এখন এটা কিভাবে ফোল্ড করে ঠিক করতে হয় সেটাই শিখবো। আমি অ্যাভাটারটা হাইড করে রাখবো, যেখানে জাস্ট অ্যাভাটার ডিসপ্লেতে গিয়ে এখানে ক্লিক করে এটা হাইড হয়ে থাকবে। দেন আমি যেহেতু এইটা হলো আমার ফোল্ডের লাইন হবে, এখান থেকে নিচের দিকে আমি 1 ইঞ্চি বাড়াবো, যেটা ফোল্ড হয়ে ভিতরে যাবে, এবং উপরে 1 ইঞ্চি দাগ দিয়ে রাখবো, যে দাগের সাথে আমার ওই ফোল্ডিংটা সুইং করে রাখবো। তো এই লাইনটা আমি ক্লিক করব, শিফট ধরে এই লাইনটা ক্লিক করে রাইট ক্লিক করে অফসেট ইন্টারনালে ক্লিক দিয়ে এখানে 1 ইঞ্চি দেওয়া আছে ভ্যালু, নাম্বার অফ অফসেট একটাই দেওয়া আছে, ওকে দিলাম। সিমিলারলি এটা শিফট ধরে এটা, তো এখন সবগুলো আমি করতে পারি, এটা শিফট ধরে মানে সিলেক্ট করা মাল্টিপল সেগমেন্ট, দেন রাইট ক্লিক ইন্টারনাল 1 ইঞ্চি একটা অফসেট হবে, যেটা একটাই অফসেট হবে, ক্লিক করলাম, ওকে হয়ে গেল। এখন যেটা করব, এই লাইনটাকে আমি 1 ইঞ্চি বাড়াবো, এটা ক্লিক রাইট ক্লিক। আমি চাইলে এইভাবে বাড়াইতে পারতাম, এভাবে ধরে সে ধরেন এভাবে ধরে এটাকে ড্র্যাগ করতাম। হ্যাঁ, এটাতে ড্র্যাগ করে নিচের দিকে আসলে কিন্তু এটা বাড়তেছে। হ্যাঁ, তো এভাবে আমি বাড়াবো না, কারণ এভাবে বাড়ালে কেন বাড়াবো না সেটা আমি একটু পরে বলতেছি। কারণ আমি যদি এটা এভাবে বাড়াই, তাহলে এই যে লাইনটা সরে গেল এখান থেকে। তো আমি যেটা মেজারমেন্ট সেটাই রাখবো, যেহেতু যেটা ইনসাইডে চলে যাবে, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করে রাইট ক্লিক করে এর আগে আমি ইন্টারনাল লাইন নিছি, এখন আমি অফসেট প্যাটার্ন আউটলাইন করব। অফসেট প্যাটার্ন আউটলাইন করে যেহেতু এই লাইন থেকে উপরের 1 ইঞ্চি দেখতে যেরকম হচ্ছে নিচের 1 ইঞ্চি দেখতে ওরকমই করব, তাই আমি এখান থেকে মিররটাকে সিলেক্ট করে রাখবো। মিররটাকে সিলেক্ট করে রেখে এখানে আমার যেহেতু নাম্বার অফ অফসেট একটাই হবে এবং ডিস্টেন্সটা আমি 1 ইঞ্চি করব, কজ আমি এখান থেকে উপরে আমি 1 ইঞ্চি দূরে একটা লাইন নিয়েছি, ওই লাইনের সাথে যেহেতু আমি সিমুলেশন করব বা স্টিচ দেব, সেক্ষেত্রে দুটা ভ্যালু সেম হয় জরুরি। আদারওয়াইজ আমি যদি এই লাইনে আমি যদি এটা ফোল্ড রাখি আর এটার ভ্যালু যদি 1 আর এটার ভ্যালু যদি 1-এর থেকে প্লাস মাইনাস হয়, তাহলে কিন্তু এই ফোল্ডটা সুন্দর হবে না, এটা জেনারেল থিং। সো এখানে ওকে করলাম। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন যে এই জায়গায় বুঝতেছি না বা সামথিং, আপনারা আপনার ওপিনিয়ন দিতে পারেন।
ওকে 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 রাইট। এখানে আমি দেখেন, আমি আবার বুঝতে পারছি আপনার পয়েন্টটা। অফসেট প্যাটার্ন আউটলাইনে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমার এই লাইন থেকে এই পিছনের লাইন যেভাবে দেখা যাচ্ছে, তাহলে তো এটা কাইন্ড অফ মিররের মতোই হচ্ছে না, যে আমার এইটুক যেরকম দেখা যাবে নিচের টুক মানে এই 1 ইঞ্চি। দেখেন আমার এখানে ফোল্ডের লাইনটা হবে, ফোল্ড হয়ে যাবে পিছনে। তাহলে এটা যদি ভিতর দিকে ফোল্ড হয়ে এখানে যায়, তাহলে এই লাইন থেকে এই 1 ইঞ্চি যেরকম আছে, সে ধরেন আমি যদি আরেকটু সুন্দর করে বুঝাই, ধরেন এটা এরকম অ্যাঙ্গেল আছে, রাইট? এখন আমার এখান থেকে 1 ইঞ্চি আমি বাড়াবো, রাইট? 1 ইঞ্চি বাড়াইলে তখন আমি কি করব, এখান থেকে যদি 1 ইঞ্চি বাড়াই, তাহলে সে ধরেন আমি এখন এখানে বাড়াই আপনাকে দেখাই। এখানে যদি আউটলাইন 1 ইঞ্চি করি, দেখছেন আমি মিরর করে রাখছি, দ্যাট মিনস এই লাইন থেকে নিচের 1 ইঞ্চি সিমিলার উপরের 1 ইঞ্চির মতোই হচ্ছে। হ্যাঁ, এটা ফোল্ড করলে কিন্তু দেখেন এটার এটা স্ট্রেট, তার মানে এটা ওনাকেই ক্যাচ করবে। আর আমি যদি প্রিপেন্ডিকুলার করি তাহলে সোজা, আমি যদি এখানে এক্সটেন্ড করি তাহলে এইটা ওই ডিরেকশনে 90 ডিরেকশনে এক্সটেন্ড হচ্ছে। সো আমি যেহেতু এটা ভাঁজ করে ভিতরেই যাবে, আমি মিরর রাখবো, ঠিক আছে? তাহলে আমি আগের জায়গায় ফিরে যাই, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য করছিলাম। ওকে ওকে এইটা এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ওকে ওকে ফাইন, দেখাচ্ছি আপনাকে। আমি এরকম অ্যাঙ্গেল রাখলাম, হ্যাঁ। এখন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে প্যাটার্নটা আউটলাইন করব। এটা আসলে ডিফল্ট হচ্ছে কি, সে ধরেন আপনার এখানে যে যদি কোনো কোণা থাকে, তাহলে এটা এই যে সাইড সেগমেন্ট টাইপের নিচে যে কর্নারগুলা, এটা হলো আপনার আসলে কর্নার। হ্যাঁ, আসলে কোন কর্নার কিভাবে করব, তো আমার যে রাইট অ্যাঙ্গেল কর্নার যেটা আছে, এটা মানে সামটাইমস একটা কর্নার থাকে, সামটাইমস দুটা কর্নার থাকে। তো এটা আপনার বাই ডিফল্ট কর্নারে দিয়ে রাখবেন, যেহেতু আমি এখানে এই দুটা কর্নারকে আমি সরাবো। যদি আমি রাইট অ্যাঙ্গেল কর্নার দিয়ে আমি করি, তাহলে আমার যা হচ্ছে এটা দিয়ে করলেও কিন্তু আমার তাই হচ্ছে, বেসড অন দিস শেপ। হ্যাঁ, আর সামটাইমস কি হয়, যে এটা যে দেখতেছেন না, এটা হলো কখনো আমরা যদি সুইং অ্যালাউন্সের মতো দেই, যদি এইটাতে দেই, দেখেন এটা যদি দেই, এখান থেকে কিন্তু আমার এই যে কর্নারগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই কর্নারগুলো সবগুলো সোজা হচ্ছে। আমি যদি প্রিপেন্ডিকুলার দিই তাহলে এরকম অ্যাঙ্গেল হচ্ছে। এইগুলাই জাস্ট লেফট রাইট বোঝানোর জন্য। হ্যাঁ, যেটা আমি কি সেন্টার থেকে করব, নাকি লেফট সাইড অ্যাঙ্গেল মানে আমার রাইট সাইডের যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের সাথে অ্যালাইন করব, নাকি ডিফল্ট থাকবো। তো বেটার আপনি এখানে ডিফল্ট থাকবেন। থাকার পরে এটা আমরা মিরর করব, যেহেতু পিছনেরটা এবং সামনেরটা আমি সেম করব। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো এখানে যদি ক্রিয়েট আমি ইন্টারনাল লাইনে একটা টিক দিয়ে রাখি, তাহলে কিন্তু যতটুক বাড়তেছে এবং যে জায়গা থেকে বাড়তেছে ওখানে একটা ইন্টারনাল লাইন ক্রিয়েট হবে। তো এটা যদি আপনি চান তাহলে নতুন করে লাইন টানার দরকার নাই, আর না চাইলে সমস্যা নেই, এটা জাস্ট চেকমার্কটা উঠিয়ে দিলে হবে। যেহেতু আমার এখানে একটা লাইন লাগবে, আমি চেকমার্কটা দিয়েই রাখলাম। একটু টাইম নেবে এটা হইতে। তো সরি, আমি এভাবে না নিয়ে আমার প্যাটার্নটা যেভাবে ছিল এভাবে রেখে দেন এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, সবগুলো একসাথেই করি, তাহলে বারবার আমাকে কাজ করতে হবে না। ডিফল্টেই রাখলাম, রেখে এখান থেকে মিরর করলাম, অথবা রাইটেও দিতে পারি, বোথ আর সেম। যেহেতু আমি এই দুই কর্নার নেই কাজ করতেছি, মাঝখানে আমার কোনো ভি পয়েন্ট নাই। যদি এখানে ভি পয়েন্ট থাকতো তাহলে জিনিসটা একটু চেঞ্জ হইতো। সে ধরেন আপনাকে ভি পয়েন্ট করেও যদি আমি দেখাই, ধরেন এটা দেখেন, এখন যদি আমি ধরেন এইটা এখানে আছে, এইটা এখানে আছে। হ্যাঁ, এখন যদি এই লাইনটাকে আমি বড় করি, এখানে আসলে মানে ওই ধরনের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এবার হয়তো মিডলে আপনি একটু চেঞ্জ দেখতে পাবেন, যেহেতু আমি এখানে আনফিল্ড কর্নার করছি। হ্যাঁ, তিনটা কর্নার থাকলে এই মিডলের কর্নারে গিয়েও একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যালু অ্যাড করবে। তো বেটার আপনি ডিফল্টে থাকবেন, থেকে দেন মিররটা করে দিবেন। হ্যাঁ, ওকে, আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি।
ওকে, তাহলে এটা আমি 1 ইঞ্চি বাড়াবো, এই লাইনটা এই লাইনটা এই লাইনটা 1 ইঞ্চি বাড়াবো। আমি এখানে অফসেট প্যাটার্ন আউটলাইন করলাম, ডিফল্টে রাখলাম, মিরর করলাম, কজ আমার নিচের যে 1 ইঞ্চি বাড়বে এটা আমার উপরের 1 ইঞ্চির মতো, মানে এইটার মতোই সিমিলার হবে। হ্যাঁ, ওকে, দেন ক্রিয়েট ইন্টারনাল লাইন একটা ক্লিক করলাম। এবার আমি দেখি এই যে আমার এইটা বাড়ছে। হ্যাঁ, এই যে বাড়ছে, এই বাড়তি অংশটা আমি চাইলে এখানে আগে স্টিচ দিয়ে রাখতে পারি, যে অংশটুকু বাড়তি হয়েছে সে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। হ্যাঁ, এইটুকু আমি আগে স্টিচ দিয়ে রাখতে পারি, দিয়ে রেখে দেন আমি তো এই লাইনটা বরাবর ফোল্ড করব। তো এই লাইনটা যদি কাউ এখানে শো না করে তাহলে যে গার্মেন্ট ডিসপ্লেতে গিয়ে যে শো বেজ লাইন এখানে যদি অফ থাকে তাহলে তো শো করবে না, বাট অন করে রাখবেন, কজ আমি এখন ফোল্ড করব। ফোল্ড করার জন্য আমাকে একটা লাইন দেখাই দিতে হবে যে কোন লাইনের উপরে ফোল্ডটা হবে। তো এটা হলো আমার ফোল্ডের আইকন, এখানে লেখা আছে দেখছেন ফোল্ড অ্যারেঞ্জমেন্ট। ফোল্ড অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন, করার পরে এই লাইনটাতে একটা ক্লিক করবেন, করার পরে এই যে গ্রিন লাইনটা মানে নিচের পার্টটা ফোল্ড হয়ে এই দিকে নিয়ে যাবেন, এদিকে আবার উল্টা নিন না। হ্যাঁ, যদি কোনো গার্মেন্টসে উল্টা ফোল্ড হয় সেটা ডিফারেন্ট থিং, বাট অ্যাজ ইউজুয়াল বেসিক টি শার্ট এরকমই থাকে। এরকম করে এটা যদি আবার রেডের থেকে যদি আমি রেড থেকে যদি ক্লোকওয়াইজ বের হয়ে আসি তাহলে কিন্তু আবার বের হয়ে আছে। সো আমার রেডের থেকে একটু ধরেন রেড যেখানে আছে তার থেকে একটু নিচে রাখাই বেটার। আর আপনি একটু ঘুরিয়ে দেখবেন যে আমার এটা আবার ফ্রন্টে বের হয়ে আসছে কিনা। হ্যাঁ, এরকম রাখবেন ব্যাস। এই যে আপনি নিচ থেকে এভাবে ঘুরেও দেখতে পাচ্ছেন, এই জন্যই কিন্তু আমি অ্যাভাটারটা হাইড করে রেখেছি, যাতে করে আমি ঘুরে দেখতে পারি, ভিতরে দেখতে পারি যে আসলে আমার কোন কিভাবে আছে। এটাও সিমিলারলি এরকম একটু দিয়ে রাখলেন। ওকে, রাখার পরে এখন আমি এখান থেকে সেগমেন্ট দিয়ে সুইংটা দেখাই দেবো যে এই কোণাটা এই কোণায় গিয়ে লাগুক, এই কোণাটা এই কোণায় গিয়ে লাগুক, এই কোণাটা এই কোণায়, এই কোণায়টা এই কোণায়। এরপর একটি স্পেস চাপলে দেখতে পাচ্ছেন আপনার সুন্দর কিন্তু সিমুলেশন হয়ে গেছে। হ্যাঁ, ওকে, সিমিলার থিং এখন আমরা করব স্লিভে। তো স্লিভে এটা করার জন্য সিমিলারলি এখানে আপনি এটাতে ক্লিক, শিফট ধরে এটা ক্লিক, রাইট ক্লিক, দেন এখানে দেখেন আমার যেহেতু মিরর করা আছে 1 ইঞ্চি দূরে, এটা কিন্তু আমার ওকে দিলেই দেখেন এই লাইনটা এখানে গিয়ে ধরবে, এটা কিন্তু একদম সোজা, এটার সাথে সোজা, দেখছেন একদম সোজা। উনি মিরর করে যতটুক নেওয়ার দরকার উল্টা শেপটা কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, তো যেহেতু আমার এটা স্লিভটা যেহেতু আমার সিমেট্রিক করা, আমি এই স্লিভে যে কাজ করব অটোমেটিক্যালি স্লিভে সেই কাজটা হয়ে যাবে। তো এটা একটা মজা, এক সাইডে গোলার এক সাইড পাচ্ছি। তো সিমিলারলি আমি এখন আবার যাব ফোল্ডে গিয়ে 3Dর উপরে এই লাইনটা আমি ফোল্ড করব, ধরবো, ধরার পরে এখান থেকে আমি আস্তে আস্তে ভিতর দিক দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে সেগমেন্ট সুইং থেকে এই কর্নারের সাথে এই কর্নার স্টিচ দিয়ে দেবো, এই কর্নারের সাথে এই কর্নার স্টিচ দিয়ে এখানে দেখেন এই যে স্টিচটা আছে না, এই কর্নারের সাথে এই কর্নার, এই কর্নারের সাথে এই কর্নার, এটা দিয়ে রাখবেন, নইলে যেখানে ফাঁকা থাকবে কিন্তু। হ্যাঁ, সে ধরনের আমি স্টিচটা দিলাম না, বাই এনি চান্স কখনো যদি আমার এই স্টিচটা ছাড়াই ইয়া হয়ে যায়, সিমুলেশন হয়ে যায়, ধরেন এই স্টিচটা ছাড়াই সিমুলেশন হয়ে গেল, ওই সিমুলেশনটা হয়েছে কিন্তু এখানে দেখুন একটু ফাঁকা আছে কিন্তু হুইচ স্ট্রং। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে এই স্টিচটা আমরা পরেও দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এখান থেকে দেন এই কর্নার থেকে এই পর্যন্ত, এই কর্নার থেকে এই পর্যন্ত, হ্যাঁ দিয়ে দিতে পারলাম। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে ফোল্ড করে দিতে পারলাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ব্যাপার ছিল যে আমরা লেয়ারিংটা শিখবো। হ্যাঁ, প্যাটার্ন এডিটিংতে যেভাবে প্যাটার্ন এডিটিং করে লেয়ারটা শিখবো। আচ্ছা, লেয়ারটা শেখা বলতে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার নেকটা সিঙ্গেল লেয়ারে আছে। এই সিমিলার নেকটা ধরেন আমি নিচেও চাই, যেহেতু নেকটা 2 লেয়ার থাকে বা ফোল্ড থাকে, যেহেতু ফোল্ড আমি এখানে শিখলাম, এখানে আমি একটু লেয়ারিংটা শিখি। হ্যাঁ, তো এই যে এই টি শার্টের যে নেকটা, এটাতে আমি ক্লিক করলাম, এটা যেহেতু আমার উপরে, আমি নিচের একটা লেয়ার চাচ্ছি, ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, আন্ডার, লেয়ার ক্লোন আন্ডার করে এখানে একটা মানে আন্ডার করলেই ও আপনাকে আর একটা প্লেস করার জন্য জায়গা চাবে, জাস্ট ওখানে ক্লিক করে দিলেন, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি নিচের একটা পার্ট এখানে আসছে। দেন একটা স্পেস চাপলেন, এখানে কিন্তু দেখতেছেন 2টা লেয়ার কিন্তু হয়েছে। হ্যাঁ, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। এখন আমার নিচের লেয়ারটা আছে ইনসাইড ফেস হয়ে আছে, উপরের লেয়ারটা টপ সাইড ফেস হয়ে আছে। এইটা আমি চাইলে এইটা আমার নিচের লেয়ার, এটাতে একটা ক্লিক করার পরে এখানে যে আমার সিলেক্ট হয়েছে, এই সিলেক্টটাতে আমি রাইট ক্লিক করে ফ্লিপ নর্মাল যেটা আছে, ফ্লিপ নর্মালের কাজ হলো মানে এটা ঘুরিয়ে দেওয়া, মানে নর্মাল করা। তো এটা যেহেতু আমার ইনসাইড হয়ে গেছে, আমি জাস্ট
ফ্লিপ নর্মাল করলেই কিন্তু এটা আমার দেখেন টপ সাইড হয়ে গেল, আমার সুইং কিচ্ছু চেঞ্জ করা লাগলো না, জাস্ট স্পেস করলাম, এটা কিন্তু আমার টপ পার্ট ইন পার্ট শো করতেছিল, এখন টপ পার্ট শো করতেছে। ওকে ফাইন। একটু সুন্দর দেখানোর জন্য আমি সব কিছু ধরে ডিস্টেন্সটা একটু কমায় দিলাম, ঠিক আছে। এই যে দেখুন এখন কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, এখান থেকে আমি এই যে ইন্টারনাল লাইনটা অফ করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন যেটা করব সেটা হইল ধরেন ফেব্রিকের অ্যাপ্লিকেশনটা শিখাবো। এটা হয়তো অনেকেই জানেন, সে আমি এখানে ফেব্রিকে গেলাম, ফেব্রিকে গিয়ে ধরেন আমার এখানে যে ফেব্রিকগুলো আছে সেই ফেব্রিকগুলো আমি এখানে ধরেন এখান থেকে আমি একটা নিটের কোনো একটা ফেব্রিক নিব, নিট আচ্ছা এখানে আমি চাইলে রিব লিখতে পারি, এই যে এখানে আমার রিব আছে, তো আমি 2x2 রিবটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এখানে দেখবেন অ্যাসাইন হয়েছে। তো এখানে আমি এই যে দুটা রিব আছে এই দুটা রিবকে সিলেক্ট করে এখানে যে এখানে দেখবেন যে অ্যাসাইন টু সিলেক্টেড প্যাটার্ন, এই সিলেক্টেড প্যাটার্নটাকে এখানে আমি অ্যাসাইন করলাম, দেখতে পাচ্ছেন এখানে রিব হয়েছে। হ্যাঁ, এরপরে ধরেন আমি এখানে বডি ফেব্রিকের জন্য একটা সিঙ্গেল জার্সি দেবো, হয়তোবা সিঙ্গেল জার্সির জন্য আমি আবার ফেব্রিকে গিয়ে এখানে একটা সিঙ্গেল জার্সি ফেব্রিক অ্যাপ্লাই করি। এই যে নিটেড সিঙ্গেল জার্সি ডাবল ক্লিক করলাম, এখানে একটা সিঙ্গেল জার্সি আমার ফেব্রিক এখানে আসছে, দেন এখানে সবগুলো সিলেক্ট করে এখানে একটা অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, ওকে, এই ফ্যাক্টরটা আমার দরকার নেই। তো এটা হলো আমার সিঙ্গেল জার্সি, এটা হলো আমার রিপ। হ্যাঁ, তো এখন আমি আর একটা ব্যাপার করতে পারি, সেটা হলো কালার চেঞ্জ। হ্যাঁ, তো ধরেন এই রিপটার কালার চেঞ্জটা কিভাবে করব, তো রিপে ক্লিক, আপনি দেখবেন এখানে এই যে সচ এখানে হোয়াইট আছে, হোয়াইট মানে এটা ডিফল্ট কালার, যে কালারে ছিল ওই কালার। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে যে কোনো কালারে কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, ধরেন এই কালারটা আমি কনভার্ট করলাম বা এই কালার, অথবা এই যে এখানে দেখবেন আপনারা এখানে যে আই ড্রপটা আছে, আই ড্রপে ক্লিক করবেন, করে এ ড্রপে একটা ক্লিক করলে সিমিলার কালার ওখানেও পাবে। তো যদি 25 চালান তাহলে এইটা সরাইতে গেলে, আই ড্রপটা সরাইতে গেলে ইএসসিটা পেস্ট করতে হবে। ইএসসি পেস্ট না করলে কিন্তু আই ড্রপে আপনি থাকবেন, আপনি যেখানেই ক্লিক করেন ও আই ড্রপ হিসেবে সেটা কাউন্ট করবে, যেখানেই ক্লিক করবেন। হ্যাঁ, তো বেটার আপনি আই ড্রপটা নিয়ে যে কালার দরকার ক্লিক করলেন, দেন ইএসসিটা চাপলে আই ড্রপটা আপনার এখান থেকে চলে গেল, দেন অ্যাপ্লাই দিলেন। হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু ওই কালারটা আপনি পাচ্ছেন। তো এই হলো মূলত আমাদের ফোল্ডিং বা লেয়ারিং, হ্যাঁ, এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেইটা। তো এই গার্মেন্টসটাতে আসলে নেকটা অনেক বড় হয়েছে, যার কারণে সুন্দর লাগতেছে না। এনিওয়ে, তো এই হলো মূলত আসলে আমরা কীভাবে প্যাটার্ন একটা অবজেক্টিভ ফোল্ডিং যে ব্যাপারটা সেটা আনবো, বা আমাদের যে লেয়ারিং, নেকের যে লেয়ারিংগুলো আছে সেগুলো আনা। তো এই হলো মূলত আমাদের এই ক্লাসের যে ইয়াটা ছিল সেটা। আরেকটা ব্যাপার সেটা হলো, আমি যেহেতু নেক্সট ক্লাসটা করতে পারবো না আপনাদের বলেছি, বা আপনারা ওইটা অবগত আছেন, সেখানে যেহেতু নেক্সট যে 4 নাম্বারটা ক্লাসটা আছে সেখানে বলা ছিল যে এক্সপোর্টিং 3D আইটেম আর অ্যাপ্লাইং রিয়েলিস্টিক টেক্সচার অন গার্মেন্টস। হ্যাঁ, তো অ্যাপ্লাইং রিয়েলিস্টিক টেক্সচার অন গার্মেন্টস মিনস এই টেক্সচারগুলোই মূলত ফেব্রিক অ্যাসাইন করা, বা সে আমি যদি এখানে কোনো একটা প্রিন্ট চাইতাম যে এই চেস্টের উপর আমার একটা প্রিন্ট লাগবে, সেক্ষেত্রে এখানে দেখবেন আপনার এখানে কোনায় গ্রাফিক্সের যে টুলগুলো আছে, ট্রান্সফার গ্রাফিক্স, এরপর আপনার এডিট টেক্সচার, তো গ্রাফিক্সে ক্লিক করে দেন আপনি যদি কোনো প্রিন্টের কোনো আর্টওয়ার্ক বা কোনো ফাইল যদি থাকে আপনার কাছে, এই মুহূর্তে আমার কাছে মেবি খুব বেশি আর্টওয়ার্ক নাই, এনিওয়ে আমি আমার পিসিতে দেখে আছে কিনা।
আচ্ছা ধরেন এখান থেকে আমি একটা ডিফল্ট কিছু একটা নিব, সে ধরেন এই লোগোটাই নেব, নিয়ে এখানে জাস্ট ক্লিক করলেই এখানে একটা ভ্যালু চাবে যেটা আমি কত লেন্থ কত উইথে চাইছি, সে আমি 10 cm দিলাম, দিয়ে ওকে দিলে এখানে একটা আমি যে ফাইলটাকে সিলেক্ট করছি এই ফাইলটা কিন্তু এখানে অ্যাজ এ প্রিন্ট হিসাবে আসবে। হ্যাঁ, যদি এই ফাইলটা আমার করা নাই, পিএনজি করা নাই, যার কারণে এরকম সাদা ব্যাকগ্রাউন্ড সহ আসছে। এনিওয়ে ওই ধরনের ফাইল আমরা যখন আমরা পাবো তখন আমরা অ্যাপ্লাইগুলো করব। হ্যাঁ, আমার কাছে পিএনজি মেবি না, পিএনজি আছে, আমি এখন পিএনজি করতে চাচ্ছি না, এটা আপনার পিএনজি ফাইল থাকলে আপনারা আপনাদের মতো ইউজ করবেন। হ্যাঁ, ঠিক আছে, ধরেন এটা একটা চেস্ট প্রিন্ট সে। হ্যাঁ, তো এটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে চাইলে ধরেন চেস্ট প্রিন্টটা আমি এখন ছোট বড় কিভাবে করব, দেন এখানে দেখবেন যে ট্রান্সফর্মিং গ্রাফিক্স আছে, ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, গ্রাফিক্সটা নেওয়ার পর ক্লিক করে দেন এখানে দেখবেন যে এখানে এটা ধরে টান দিলে এটা বাড়বে। হ্যাঁ, ছোটও হবে, ঠিক আছে। দেন এইটা আমি যদি অনলি ফেস, যেখানে আপনি দেখবেন আরেকটা এই যে ফেস সাইড নাকি বোথ সাইড করতে চাচ্ছি নাকি অনলি ব্যাক সাইড করতে চাচ্ছি, হ্যাঁ এই ব্যাপারগুলো এখানে কিন্তু আছে। হ্যাঁ, অনলি ফন্টে করলাম, হ্যাঁ টাইটেল এখানে XYZ এনিওয়ে। তো এই যে ব্যাপারগুলো আপনি এখানে চাইলে প্রিন্টিং হিসাবে আনতে পারবেন। তো আমার উচিত ছিল আর একটা ভালো প্রিন্টিংয়ের কোনো একটা পিএনজি বা কিছু একটা রেখে দেন করা। এনিওয়ে মেবি আমার কাছে এই পিএনজিটি আমরা ইউজ করি। হ্যাঁ, সরি এটা মনে হয় পিএনজি না, আচ্ছা এই অ্যাপ্লিকেশনটা সেখানে আমার কাছে এই পিসিতে ফাইল নাই, আমার ফাইলগুলা অর্গানাইজ হইতে এই পিসিতে নাই। এনিওয়ে তো এইটা হলো আমাদের প্রিন্টিংয়ের কোনো পার্টস আনার জন্য আমাদের এখানে প্রিন্টিংয়ের যে ব্যাপারগুলো আছে এটা। আর ফেব্রিকের যে ব্যাপারগুলো আছে সেটা তো আপনারা জানলেনই যে আমি ফেব্রিকে যাব। ফেব্রিকে গেলাম, দেন এখান থেকে আপনার যা ফেব্রিক আছে চাইলে আইকনটা আপনি এভাবেও নিতে পারেন। এখান থেকে যা যা ফেব্রিক আছে সেই ফেব্রিকগুলো যদি আপনি ডাবল ক্লিক করেন এখানে অ্যাসাইন হবে, অথবা চাইলে আপনি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যেটার উপর চান নতুন করে অ্যাপ্লাই করতে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আপনি যেটা চান আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের ইয়ার অবস্থা। আমাদের আরেকটা জিনিস শেখাবো, আরেকটা জিনিস শেখাবো সেটা হচ্ছে স্টিচিং। হ্যাঁ, স্টিচিংটা শেখাবো কিভাবে আমরা স্টিচিংটা অ্যাপ্লাই করতে পারি। এখানে অনেক ফেব্রিক আছে, মেবি আপনাদের কাছে এখন ডিফল্ট কিছু ফেব্রিক আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। এনিওয়ে এখন আমরা এই স্টিচিংয়ে যাব, স্টিচিংটা কিভাবে করতে হয় স্টিচিংটা শেখাবো। ওকে, সে ধরেন আমার এই বটম হেমের এখানে একটি স্টিচ হবে। আচ্ছা বাই দ্য এখানে যে স্টিচ এই যে যেখানে জয়েন হয়েছে এই জয়েনের এখানে কিন্তু একটা মার্ক আছে, চাইলে এই মার্কটা আমরা শো এবং হাইড করতে পারবো। সিমিলারলি যাব গার্মেন্ট ডিসপ্লে, দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলোই শো হাইডের অপশন আছে, তার মধ্যে এখানে আপনি ইন্টারনাল আছে, সব কিছুই আছে। তো কোনো কিছু কখনো যদি মনে হয় যে শো হইতেছে না বা হাইড হয়ে গেছে তাহলে কিন্তু এখান থেকে আপনারা শো হাইডে ক্লিক করলেই জাস্ট হয়ে যাবে। তো এখানে আমাদের শো সিম লাইন যেটা আছে সিম লাইনটা যদি অফ করে দেই তাহলে কিন্তু আমার এই প্রবলেমটা এখান থেকে চলে গেছে, দেখছেন? ঠিক আছে। আচ্ছা আর একটা ব্যাপার সেটা হলো যেহেতু এই লাইনে আমি ফোল্ড করছি, রাইট, তো এই লাইনটাকেও চাইলে আমি এখান থেকে ফোল্ডের যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলের এখানে দেখবেন ফোল্ড রেন্ডারিংটা অফ আছে অন আছে, তো এটা আমি অন করে দিয়ে এইটা যদি আমি 90 এখানে এটা হলো অ্যাঙ্গেল, হ্যাঁ এটা অ্যাঙ্গেল করব, অ্যাঙ্গেল যদি আমি 90 করি তাহলে দেখবেন একটা লুক আছে।
এই লুকটা পাইছেন। দেন এখানে যদি আবার ধরেন 150 করি, একটু চেঞ্জ দেখছেন। তো এইটাই হলো যে ফোল্ডটা আমার কীভাবে থাকবে, সেই ফোল্ডটা 180 হয়ে থাকবে, এই যে এই চেঞ্জ। হ্যাঁ, দেন আমি এই ফোল্ডটা নর্মালি 90 ডিগ্রিতে থাকুক, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে এই চেঞ্জ, হ্যাঁ এইরকম চেঞ্জটাই পাবেন এখানে, চাইলে আপনি ডিগ্রি ইয়ারটা করে। হ্যাঁ, তো এখানে যদি আমি ফোল্ড রেন্ডারিংটা চেক করে রাখি তাহলে এরকম স্মুথ পাবো, আর যদি উঠায় রাখি তাহলে এরকম একটু ভাঙা ভাঙা পাবো। হ্যাঁ, তো এইভাবে এখান থেকে আপনি ফোল্ডের ইয়াটা ইয়া করতে পারবেন, ঠিক করতে পারবেন। আর একটা ব্যাপার সেটা হলো স্টিচিং। দেখবেন এখানে এই যে টপ স্টিচ নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখানে ফেব্রিক, বাটন হোল, দেন টপ স্টিচ। তো টপ স্টিচে ক্লিক করে এখানে একটা ডিফল্ট টপ স্টিচ আছে। তো এই ডিফল্ট টপ স্টিচটাকেই আমি কপি করলাম, কপি করে এখানে লিখলাম, ডাবল ক্লিক করে লিখলাম যে হেম, ঠিক আছে, হেম লিখলাম। হ্যাঁ, হেম লেখার পরে ধরেন এখানে যে হেম, এখানে দেখবেন আমার অফসেট আছে, যে আমি যে লাইনের সাথে হেমটা দেব সেখান থেকে 116, দ্যাট মিন্স 1 ইঞ্চিকে 16 ভাগ করলে 1 ভাগ যত দূরে হয় তত দূরে হবে। হ্যাঁ, স্টিচ কাউন্ট হবে একটা, এসপিআই হবে 14টা, স্টিচ কাউন্ট ধরেন 100 কাউন্টের সুতা দিয়ে আমি স্টিচটা দেব। ওকে, এখন আমি এখানে যদি এই যে দেখবেন যে আমার এই যে সেগমেন্ট অফ স্টিচ আছে, সেগমেন্ট অফ স্টিচ দিয়ে যদি আমি এই লাইনে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যেখানে স্টিচটা আসছে। হ্যাঁ, এই লাইনে ক্লিক করে এখানে স্টিচটা আসছে। এখন এই স্টিচটার কালার চাইলে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে আবার ক্লিক করব, করে এই যে আমার এখানে হোয়াইটের জায়গায় ক্লিক করে দেন আমি যে কোনো কালার, হ্যাঁ যে কোনো কালার আমি দিতে পারবো। হ্যাঁ, সেটা আমি রেড কালারই দেব, অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে, এভাবে কিন্তু আমি স্টিচ দিতে পারবো। সিমিলারলি এই যে আমি এখান থেকে আবার সেগমেন্ট টপ স্টিচ অথবা ফ্রি টপ স্টিচে গেলাম, গিয়ে ধরেন এই লাইনে এটার সাথে এটার সাথে সে একদম এই পর্যন্ত একটা স্টিচ হবে। দেখেন এখানে একটা স্টিচ হয়েছে কিন্তু। হ্যাঁ, এটার সাথে একদম এখানে একটা স্টিচ হয়েছে, ঠিক আছে, হয়েছে কিন্তু। আচ্ছা, নর্মালি যেটা হয় সিঙ্গেল নিডল টপ স্টিচ থাকলে তো এভাবে আমরা করতেই পারবো, কিন্তু যদি 2 নিডল টপ স্টিচ থাকে সেক্ষেত্রে কি করবো, রাইট? তো 2 নিডল টপ স্টিচ থাকলে তেমন কিছুই করতে হবে না, জাস্ট এইটাকেই হেম আমি ডাবল ক্লিক করে লিখলাম 2n মানে 2 নিডল। হ্যাঁ, করে জাস্ট এখানে আমার হেমে নিডলের যে কাউন্টটা ছিল, এটা হলো স্টিচ কাউন্ট ছিল 1, এটা আমি 2 করে দিলাম, যেটা 2 হবে। 2 করলে এই যে 2, এটা কিন্তু 1, এই 2তে একটা ক্লিক করলাম, এটা কিন্তু 1 এর, এটা হলো আমার মানে 1 এর থ্রেড থিক কত থাকবে, এসপিআই কত থাকবে, এসপিআই মিন্স স্টিচ পার ইঞ্চ কত থাকবে, এখানে অফসেট মানে ওই লাইন থেকে কত দূরে হবে, এটা হলো আমার 1 নিডেলে, মানে আমি যখন সিঙ্গেল করছি স্টিচটা তখন। তো 2 হইলে কি হবে, আমি 2তে ক্লিক করার পরে এই যেখানে আছে 1 মানে 1 ইঞ্চিকে 32 ভাগ করলে যা হবে তাই, 1 মানে 32 মানে 32 ভাগ করলে 1 ইঞ্চিকে যতটুক হবে ততটুক দূরে। তো ততটুক দূরে না দিতে অ্যাটলিস্ট আমি কোয়ার্টার করে দিই। হ্যাঁ, যে প্রথম স্টিচ থেকে সেকেন্ড স্টিচটা কোয়ার্টার দূরে হবে। হওয়ার পরে আপনি দেখছেন যে এখানে অলরেডি কোয়ার্টার দূরে কিন্তু এটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা কোয়ার্টার দূরে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এটারও এই যে স্টিচ কাউন্ট কত করব, 100 করা আছে এখানে। তো সেম নেম সেম ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন যদি ক্লিক করে দিই তাহলে আর আপনার এগুলা নতুন করে পূরণ করতে হবে না, ও একের মতো করেই দুইটা ধরে নেবে। তো এইভাবে কিন্তু আমি 1 নিডল থেকে 2 নিডল করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমার 1 নিডল ছিল, সেটা এখন দেখেন স্লিভেও 2 নিডল হয়ে গেছে, আমার বটমেও 2 নিডল হয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো মোটামুটি স্টিচ লাইনের ব্যাপারটা। তো আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। ওকে, ব্যাক নেকে একটা বাইন্ডিং থাকে এই পর্যন্ত। হ্যাঁ, অনলি। তো ওই পর্যন্ত নিতে গেলে সিমিলারলি ধরেন আমি এখান থেকে ধরেন এখানে আমি একটা লাইন দিয়ে রাখলাম এই কাটমার্ক পর্যন্ত, এখানে একটা পয়েন্ট দিয়ে রাখলাম। হ্যাঁ, এই পয়েন্ট দিয়ে নিয়ে এখানে একটা পয়েন্ট দিয়ে রাখলাম। হ্যাঁ, এই যে এখান থেকে একটা পয়েন্ট দিয়ে নিই। এখন বাইন্ডিং তো আমরা মেশিনে ফোল্ডারে করতেছি, এখানে তো পুরোটা বাইন্ডিং করতে পারবো না, বাট ওই লুক টানার জন্য যেটা দরকার সেটা আমরা করতে পারবো। সেটা বিভিন্ন ওয়েতে করা যায়, এক একজন এক একভাবে করে। তো আমি জাস্ট একটা জিনিস শেখাচ্ছি, মানে একটা অ্যাপ্লিকেশন শেখাচ্ছি, বাকিগুলো হয়তো আস্তে ধীরে শেখাবো। সে ধরেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা রাইট ক্লিক করলাম, করে ইন্টারনাল লাইন। তো এই লাইনটা নর্মালি ধরেন 0.25 দূরে থাকলো। হ্যাঁ, 0.25 দূরে আমি একটা লাইন নিলাম, নেওয়ার পরে হয়তো এই লাইনে একটা পয়েন্ট নিলাম,
মানে ওই পয়েন্টের সোজা, যেহেতু এই পর্যন্ত আমার নেকটা থাকবে। নিলাম, নেওয়ার পরে এই যে এইটা হলো আমার এডিট প্যাটার্নে গিয়ে এই লাইনটাকে ধরে এই লাইনের সাথে লাগিয়ে দিলাম। হ্যাঁ, দেন এই লাইনের সাথে ধরে এই লাইনের সাথে লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি অনলি টপ স্টিচ অ্যাপ্লাই করি, হ্যাঁ, আচ্ছা ধরেন এটা লিখলাম এনকে, দ্যাট মিন্স নেক। হ্যাঁ, আমি একটা স্টিচ নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে ধরেন এখানে আমি শেপ দিয়ে এখানে একটা স্টিচ দিলাম। আচ্ছা, আর এখান থেকে এসে এইভাবে একটা স্টিচ দিলাম, দেন এইভাবে এই লাইনে একটা স্টিচ দিয়ে রাখলাম। হ্যাঁ, ধরেন নর্মালি দেখাইতেছে আর কি। এরকম যদি আমি স্টিচ দিয়েও এরকম লাইনটা শো করে রাখতে পারি, সেটাও কিন্তু আমার ভিজুয়ালি আমার দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে একটা নেক টেপ বাইন্ডিং আছে। হ্যাঁ, এখন নর্মালি যেটা হয়, নেক টেপ বাইন্ডিংটা করলে এখানে একটু মানে পাকারিং ভাব বা একটা ইফেক্ট আসে। হ্যাঁ, সেটা কিন্তু আমি চাইলে এই স্টিচটা পরে দিই। তখন ধরেন এটা আমি এই লাইন স্টিচটা ডিলিট করে দিলাম, একবারে টেনে নিয়ে আসি, তাহলে আর ওখানে জয়েন যে স্টিচ আছে এটা হয়তো বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এরকম থাকে নর্মালি। হ্যাঁ, তো এখন নর্মালি ধরেন আমার এই লাইনের সাথে এই লাইন এখানে যেহেতু ব্যাক নেকটা মানে নেকে যেভাবে আমরা বাইন্ডিং করে রিয়েল কনস্ট্রাকশন উল্টিয়ে গিয়ে টপ স্টিচ দিয়ে এইভাবে না দিয়ে আমরা যেটা করতে পারি, এখানে একটা আইপিএস করতে পারি। আইপিএস মানে ইন্টারনাল লাইন, মানে ইন্টারনাল থেকে আমরা প্যাটার্ন বানাবো। আইপিএস করে এটাতে একটা ক্লিক করব, শিফট ধরে এটাতে একটা ক্লিক, শিফট ধরেই থাকবো, সবগুলো সেগমেন্ট ক্লিক করব, শিফট ধরেই থাকবো, শিফট ধরেই থাকবো। এখন এটা রাইট ক্লিক করে ট্রেস প্যাটার্ন করব, করে এটা উঠাবো। ঠিক আছে, তো এইটা ধরেন আমার এই শেল ফেব্রিকের সাথে অ্যাসাইন করব। করার পরে এখানে আমি স্টিচিং করে দেবো, যে এই মাথা থেকে এই মাথায় স্টিচিং, এই মাথা থেকে এই মাথায় স্টিচিং, দেন এখান থেকে এইদিকে স্টিচিং, এখান থেকে এইদিকে স্টিচিং। হ্যাঁ, করার পরে এই যে প্যাটার্নটা থাকলো এটাকে আমি রাইট ক্লিক করে, মানে এই প্যাটার্নটাকে এখানে সিলেক্ট করলেই তো আমার এখানে সিলেক্ট হচ্ছে, দেন রাইট ক্লিক করে দেখাই দেবো যে আন্ডার, সুপার ইম্পোজ আন্ডার দেখাই দিলে ও নিচে চলে যাবে। হ্যাঁ, তো আমি চাইলে এখন ট্যাবাটারটা অফ করে রাখতে পারি। এই দেখতে পাচ্ছেন ও কিন্তু নিচে চলে এসেছে। হ্যাঁ, নিচে চলে আসলে জাস্ট আমি একটা স্পেস দিতে পারি, দিলে কিন্তু এখানে আমার এটা সুন্দরভাবে লেগে গেছে। আচ্ছা, এইটুকু কারো কোনো বুঝতে প্রবলেম আছে আমি যেটা করছি? ওকে, হ্যাঁ, সরি বুঝি নাই। ওকে, ডান, আমি পিছনে চলে গেলাম। হ্যাঁ, ওকে, এই লাইনটুক টানা তো বুঝছেন? কথা বলেন প্লিজ। ওকে, ওকে, এখন এই লাইনটার ভিতরে সে ধরেন নট অনলি এই লাইন, যে কোনো একটা লাইন আঁকাইছি আমি। হ্যাঁ, এই লাইনটার মতোই আমি একটা প্যাটার্ন চাই। তাহলে আমাকে যেটা করতে হবে, নর্মালি আই পেস্ট করতে হবে, যেটা শর্টকাট আই, অথবা চাইলে আপনি যে ট্রেস, আমরা যারা 2D প্যাটার্ন চালাই, যারা 2D তে প্যাটার্ন বানাই, তারা জানি ট্রেস করে একটা প্যাটার্ন থেকে আর একটা প্যাটার্ন বা একটা মানে ছোট একটা পার্টসকে ট্রেস করে উঠানো যায়। তো ট্রেসকে চাপ দিয়ে আমি চাইলে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। তাতে করে আমার যেহেতু প্যাটার্নে সুইং এলাউন্স আছে, সুইং এলাউন্স সহ ধরতেছে, এটাও ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। তো যেহেতু ড্র্যাগ করে ধরলে আমার মাল্টিপলস আননেসেসারি কিছু অবজেক্টও পাচ্ছে, সেই জন্য আমি আর ড্র্যাগ করব না। আই পেস করে শিফট পেস করে আমি জাস্ট ক্লিক করে করে প্যাটার্নটা সিলেক্ট করব, এই লাইন, এই লাইন, এই লাইন, দেন এই লাইন, এই লাইন, এই লাইন, আমি কিন্তু শিফট প্রেস করে আসি, এই লাইন, দেন এটা শেষ হয়েছে এই লাইন। এখন আমি পুরো মাউস টাউস সব ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট একটা রাইট প্লেস ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে আমার বিভিন্ন অপশন দিছে, ট্রেজাস প্যাটার্ন উইথ লিঙ্ক, ট্রেজাস ইন্টারনাল শেপ,
ট্রেজাস ইন্টারনাল লাইন। তো এখন আমার আপাতত ট্রেজাস প্যাটার্নটাই দরকার, বাকিগুলো আলটিমেটলি আমাদের দরকার হয় না অতটা, বাট ক্লো দিয়ে রাখছে। তো আমি এখানে ট্রেজাস প্যাটার্ন ক্লিক করলেই এটা একটা প্যাটার্ন হিসেবে আসতেছে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমি জাস্ট এটা এই অবস্থাতেও আমি অ্যাসাইন দিতে পারি, এখানে স্টিচ করতে পারি। জাস্ট আমি এটাকে সেল ফেব্রিকে একটু কনভার্ট করে নিলাম, জাস্ট চোখের শান্তি দেখার জন্য। হ্যাঁ, ওকে। এখন এইটার তো এই যে উপরে নেকের পার্ট, তাহলে আমি এই যে শেপে গেলাম, এই পাশ থেকে এই পাশে শেপ করে স্টিচ দিয়ে আটকে দিলাম, এই থেকে এই পাশে স্টিচ দিয়ে আটকে দিলাম, এই নিচের পার্ট স্টিচ দিয়ে আটকে দিলাম, নিচের পার্ট স্টিচ দিয়ে আটকে দিলাম। এই যে এখান থেকে না না শিপ প্রেস শিপ, ভাই ফাংশনটা বোঝেন, কেন আমি শিপ প্রেস করব? কজ আমার এই একটা অবজেক্টের সাথে একটা অবজেক্ট আমি সুইং করতেছি, কেন আমি শিপ প্রেস করব? এটার সাথে যদি আমি 3-4টা অবজেক্ট প্রেস অ্যাটাচ করতাম তাহলে আমি শিপ প্রেস করতাম। বুঝতে পারছেন আমার কথাটা? ওকে, তাহলে আমি আবার এই যে শেপ টুলে গিয়ে অথবা এই অবজেক্টে গিয়েও পারবো, এটা ওই কোণায় ধরে দিয়ে, এটা এই কোণায় ধরে দিয়ে, মানে এখানে যাতে আমার আটকিয়ে থাকে আর কি। হ্যাঁ, দিয়ে এরপরে আমি স্পেস চাপবো না, সিমুলেশন দেব না। কেন দেব না? কারণ সিমুলেশন দিলে এটা দেখা যায় এইটিকে যাইতে আমার এই সিমুলেশনগুলো নষ্ট হতে পারে। আমি জাস্ট এটাকে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, দেন এটাতে রাইট ক্লিক করে সুপার ইম্পোজ আন্ডার, মানে আমি চাচ্ছি যে যে পার্টে আমি সুইং দিছি ওই পার্টের নিচে এটা যাক। তো এই যে সুপার ইম্পোজ আন্ডারে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস শিখে রাখি, যদি আমি এখানে আন্ডার না দিয়ে ওভার দিই তাও কিন্তু এটা ওভারে চলে যাবে। দেখেন এই যে ওভারে চলে গেছে, দেখছেন? তো এটা আমি আন্ডার দিয়ে দিলাম যেহেতু নিচে থাকবে, দিয়ে জাস্ট একটা স্পেস চাপ দিলাম, দেখছেন? এটা কিন্তু এখন আমার এখানে আন্ডারে চলে গেছে। সামটাইমস আমাদের এই নেক টেপটা ডিফারেন্ট একটা ফেব্রিকে হয়, ঠিক আছে। ধরেন এই ফেব্রিকে আমার এই নেক টেপটা হবে, তাহলে এটাতে ক্লিক করে এটাতে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু আপনি নেক টেপটা কিন্তু পাইলেন, ঠিক আছে। তো আমার কথা হলো আমার রিয়েলিস্টিক লুক আনতে যেটা দরকার সেটা আমি করব। এখন দেখেন এই স্টিচটা এখন চাইলে আমি ইনসাইডেও এই সেম স্টিচ দিয়ে দিতে পারি। হ্যাঁ, সে ধরেন এটা কপি করে এই লাইনটা কপি করলাম, কপি করে এইখানেও আমার যেহেতু স্টিচটা থাকে, তাই তো আমার ইনসাইডে আপনি টি শার্টটাতে দেখবেন যে এখানেও একটা স্টিচ শো করতেছে, স্টিচটা আমি এখানে দিয়ে দিলাম। এখন যেটা হবে এই স্টিচটা আমি কপি করে দিছি, কারণ এটার এটা সেম কালার না, এটা আর এটা আমি সেম কালার করব, এই জন্য জাস্ট কপি করলাম। কপি করে এই জিনিসটা ইনসাইড শো করতেছে এখন। হ্যাঁ, এই জন্য কিন্তু এখানে স্টিচটা শো করতেছে না, দেখছেন? আমি কিন্তু স্টিচ অ্যাপ্লাই করছি বাট স্টিচটা এখানে শো করতেছে না, কারণ আমি যদি এখান থেকে দেখার জন্য গার্মেন্টস রেন্ডারিং ভিউয়ে গিয়ে যদি আমি এখানে এই যে মনোক্রোম সারফেস অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাইতেছি আমার কোনটা টপ কোনটা ইন, এটা টপ পার্ট, এটা টপ পার্ট শো করছে, নেক টপ পার্ট শো করছে, কিন্তু এটা কিন্তু টপ পার্ট শো করে নাই। এটার জন্য আমি একটু আগেও শিখাইছি, জাস্ট রাইট ক্লিক করে ফ্লিপ নর্মাল করে দিবেন, ঠিক আছে, করে স্পেস দিবেন, ঠিক আছে। এখন ফ্লিপ নর্মাল করার পরে এটা উপর দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছে, সে ধরেন এটা এই উপরে আসার জন্য ট্রাই করতেছে। কেন? এইটা আমার উপরের পার্ট, এইটা আমার নিচের পার্ট, মানে এই ব্যাক পার্টের নিচে আমার নেক টেপটা থাকতে হবে, রাইট? তাহলে আমি এই ব্যাক পার্টটাকে উপরে রেখে নেক টেপটাকে আমি নিচে মেনশন করে দেবো হলো এই আইকন দিয়ে, সেট সাব লেয়ার। তো এইটা হলো আমি উপরে ক্লিক করলাম, এইটা নিচে, মানে এর উপরে একটা ক্লিক করে এটা দেখা দিলাম, তার মানে আমার ব্যাক পার্টটা থাকবে উপরে আর আমার নেক টেপটা থাকবে নিচে। আচ্ছা, এখন দেখেন আমি নিচে ক্লিক করার পরেও এটা উপরে উঠে গেল, কেন? কারণ এটা উল্টানো আছে, এটা আমি একটু আগেই ফ্লিপ নর্মাল করে উল্টাইছিলাম। তো এইটার যেটা নিচের পার্ট সেটা এখন উল্টা পার্ট হয়ে গেছে, যার কারণে আমি আবার এখানে যাব, এখানে যে সিলেকশনটা আছে এটাতে প্লাস থেকে জাস্ট খালি মাইনাস করে দেবো, করে দিলে দেখবেন নিচে চলে আসছে। কোনো প্রবলেম? আমি চাইলে আবার করতে পারি। ওকে, ওকে, নো ইস্যু। প্রথমে আমার এই ধরনের কোনো কিছুই ছিল না, যার কারণে আমার এই জিনিসটা আমার উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছিল, রাইট? তো এইটার এখন উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছিল, কারণ আমি সাব লেয়ার দেখা দেই নাই যে এই লেয়ারটা কি এই লেয়ারের উপরে থাকবে নাকি এই লেয়ারটা লেয়ারের উপরে থাকবে, যার কারণে আমি যেখানে সাব লেয়ার, এটা হলো সাব লেয়ারের আইকন, এখানে ক্লিক করে এটা হলো আমার উপরের পার্ট, এটা উপরে থাকবে জন্য এটাতে প্রথম ক্লিক এবং দেখায় দিব হলো এইটাকে সেকেন্ড ক্লিক দিলে এইটা আমার নিচে থাকার কথা কিন্তু উল্টা হইতেছে, এটা দেখেন উপরে চলে যেতেছে।
উপরে চলে যেতেছে কেন, কারণ এইটা হলো ইনসাইড আর এইটা হলো টপ সাইড, দেখছেন এই যে এটা হলো টপ সাইড। তো ও মনে করতেছে এইটার টপ সাইড তো এইটার টপ সাইড তো এই পার্টটা না, তো এই জন্য ও ওর উপরে চলে যাইতেছে। তো আমি এখন যেটা করব, যেহেতু উপরে চলে যেতেছে আমার এত কিছু বোঝার দরকার নাই, যেহেতু উপরে যাইতেছে আমার নেওয়ার দরকার নিচে, তাহলে এখানে যেরকম প্লাস চিহ্ন ছিল আমি এর উপর আবার ক্লিক করে এখানে যে প্লাস চিহ্নের জায়গায় এই প্লাসের উপর একটা ক্লিক করলে মাইনাস হয়ে যাবে, দেখেন মাইনাস হয়ে গেছে না, দ্যাট মিনস এটা নিচে চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন? ওকে, এখন আমি যদি স্টিচটা শো করি স্পেস চাপ দিয়ে নরমালি, দেখেন আমার স্টিচ কিন্তু শো হয়েছে। আচ্ছা, আমি নেকের জন্য আলাদা একটা কপি রাখছিলাম কেন, যাতে করে আমি এটাকে ওই সিমিলার একটা কালার দিতে পারি। হ্যাঁ, এই জন্য কিন্তু এটাকে আমার এই যে অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে? দেখেন এখন নেক টেপের নিচে আমার রিয়েল গার্মেন্টসে যেরকম থাকে এখানে একটা নিচে যে ডিটিএম স্টিচ মানে নেক টেপ ডিটিএম, আর উপরে আমার বডি ডিটিএম স্টিচ। হ্যাঁ, তো আমি যদি বডি ডিটিএম দিই নেই দেখার জন্য জাস্ট কন্ট্রাস্ট দিছি। তো এই যে এইভাবে হলো আমি মানে অলমোস্ট আমাদের কিন্তু টি শার্টের কাজ শেষ, এবং এই টি শার্টের কাজ শেষ করতে করতে আমরা বিভিন্ন টেকনিক শিখে ফেলছি, লাইক ফোল্ড করা, লেয়ার দেওয়া, কোন একটা পার্টসকে আমি যদি নিচে মেনশন করতে চাই তাহলে কি করব, অনেক কিছু কিন্তু আমরা এই ক্লাসে শিখে ফেলেছি। তো আমার মনে হয় আপনাদের যে ইয়াটা আছে, যে ফাইলটাতে আপনারা মোটামুটি কাজ করছেন, ওই ফাইলটাতে আপনারা এই সিমিলার জায়গা পর্যন্ত পৌঁছাবেন, যাতে করে নেক্সট ক্লাসে আমরা শার্ট নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, বা এইটাকে আমরা প্লো শার্ট বানাইতে পারি বা শার্ট এইভাবে বানাইতে পারি। হ্যাঁ, জি, হুম হুম প্যাটার্ন, আচ্ছা ওকে ফাইন, কার্টেন শো আমি এখনই দেখা দিচ্ছি, এটা নাথিং মানে ইয়া কিছু না, খুব গুরুতর কিছু। এনিওয়ে, ধরেন এই চেস্ট বরাবর একটা কাট ইঞ্চু হবে, যেটা আমার ডিফারেন্ট একটা ফেব্রিক হবে। আমি এই টেক্সচারটা এখন সরাই দিচ্ছি, আপনারা জানেন এটা কীভাবে আনতে হয়। তো আমি এই নর্মালি প্যাটার্ন তো আপনাকে যে 2Dর যে প্যাটার্ন ড্রাফট করবে সে কিন্তু বেসড অন স্টাইল, কোথায় কোথায় কাটিং আছে সেই অবজেক্টগুলো আপনাকে ডিএক্সেপ্ট দেবে। তারপরেও বাই এনি চান্স সিমিলার স্টাইল জাস্ট একটা কাট ইঞ্চু করে দিলে মিলে যাচ্ছে, তখন কি করব? সে ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা কাট লাইন হবে, আমি জি পেস্ট করলাম, জি ফর ইন্টারনাল পলিগন। হ্যাঁ, এই যে জি ফর ইন্টারনাল পলিগন লাইন। হ্যাঁ, এই লাইনে একটা ক্লিক, পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে ডাবল ক্লিক। হ্যাঁ, সিমিলারলি এইখানে এই যে পয়েন্টে ক্লিক পড়ে নাই, এই পয়েন্টে একটা ক্লিক, ডাবল ক্লিক। হ্যাঁ, ভেরি সিম্পল, জাস্ট এই যে লাইনটা ধরছি না, সিলেক্ট হচ্ছে না, রাইট ক্লিক, কাট অ্যান্ড সিউ, এটাতে ধরবো, রাইট ক্লিক, কাট অ্যান্ড সিউ। ঠিক আছে, কাট অ্যান্ড সিউ কিন্তু হয়ে গেছে। আমি চাইলে এখন এটাতে অন্য একটা অবজেক্ট সিলেক্ট করে দিলেই খেল খতম। তো এটা কি খুব কঠিন কিছু? ঠিক আছে, দেখেন আমি এখন চাইলে এটা কাটিং শো করতে পারলাম। ঠিক আছে, তো নর্মালি প্যাটার্ন নিয়ে আপনাদের কাটিং শো যেভাবে থাকবে ওনারা এভাবে দেবেই, বাট তারপরেও যদি কোথাও আমাদের কাটিং করতে হয় দেন আমরা এভাবে করতে পারবো। ঠিক আছে, ওকে, আর কারো কোনো কোশ্চেন? দেখেন 2D প্যাটার্ন ড্রাফটিংটা একটা ডিফারেন্ট থিং। এখন যদি আমি এখানে আপনাকে বলি যে এই গ্রাফিক্সটা কিভাবে আপনি বানাইলেন, আমি এখানে একটা গ্রাফিক্স আনছি, এই গ্রাফিক্সটা ইলিস্ট্রেটরে কিভাবে বানাইলেন, সেটা কিন্তু একটা ডিফারেন্ট সেগমেন্ট, ডিফারেন্ট মডিউল, ডিফারেন্ট থিং, ডিফারেন্ট সফটওয়্যার। এখন আপনি যদি একজন প্যাটার্ন টেকনোলজিস্ট যদি হন, আপনি যদি প্যাটার্ন নিয়ে কাজ করেন, তাহলে থাকবেন যে বেসড অন হট আপনি ড্রাফটিং করতেছেন, একটা স্কেচ, একটা টেক প্যাক, একটা মেজারমেন্ট। তো সেই জিনিসটা কিন্তু আলাদা একটা স্লট, আলাদা একটা মানে ওটা আলাদা 2D প্যাটার্ন নিয়ে ডিসকাশন করা। হ্যাঁ, তো ওইটা কিন্তু আমরা 2D প্যাটার্নের উপরে করব, যেটা হয়তো আপনি অন্য অন্য মডিউল লাইক অপটিটেক্স, গারবার, লেকটাতে করবেন।
তো এইটা কিন্তু ওইটার সাথে মিলাইলে আসলে হবে না, কজ ওটা আমার নেস্টিং সফটওয়্যার, ওখানে আমি প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, কনজাম্পশন ক্রিয়েট করব, বাল্কের মার্কার করব, সেই থিংটা কিন্তু এখানে আসলে হবে না। সো আপনার যদি প্যাটার্ন ড্রাফটিং এর এনাফ নলেজ না থাকে তাহলে আসলে ক্লোতেও প্যাটার্ন বানায় আলটিমেটলি লাভ নাই, কজ আপনি সে ধরেন একটা কার্গোর প্যাটার্ন আপনি যদি এখন না বানাইতে পারেন, তো আসলে কার্গোর ফাংশনটা যদি না বোঝেন, বা কিভাবে একটা বটমসের প্যাটার্ন ড্রাফট করবো, কিভাবে একটা টপসের প্যাটার্ন ড্রাফট করবো ফ্রম স্পেক, তো এই জিনিস ফাংশনটা আসলে বুঝতে গেলে ওই পরিমাণ টাইম দিতে হয়। তো বেটার আপনি প্যাটার্নের উপরে সিমুলেশনটা কমপ্লিট করে দেন আপনি হয়তো প্যাটার্ন রিলেটেড কাজগুলো করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কজ কি এখন যদি ধরেন আমি আপনাকে সিমুলেশন বাদে প্যাটার্ন শিখাই, এটাই একটা একটা মডিউলের দরকার, সে ধরেন 20-30টা ক্লাসের দরকার, হ্যাঁ, একটা বড় মডিউল দরকার, একটা এই প্যাটার্ন ড্রাফটিং বা প্যাটার্ন টেকনোলজিটা কিভাবে আপনি আয়ত্ত করবেন বা প্যাটার্ন কিভাবে জানবেন, সেটা কিন্তু ডিফেল একটা মডিউল, যেটা মেবি সিফাতফুলোতে একটা মডিউল লঞ্চও করা আছে বা একটা কোর্স লঞ্চও করা আছে, সেটা হট এভার গারবার অপটিটেক যেটাই হোক, আই ডোন্ট নো রিয়েলি। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আলাদা একটা চিন্তা। হ্যাঁ, ডেফিনেটলি আমি একটু ট্রাস্ট দিতেছি আপনাকে, যে ধরেন কিভাবে সিমুলেশন করা যায় বা কিভাবে এই যে ফোল্ডিং এই ব্যাপারগুলা বা কাটিংসও কিভাবে করা যায়, এই জিনিসগুলা মোটামুটি শিখাচ্ছি। তো প্যাটার্ন ড্রাফটিংটা আমার মনে হয় আপনারা একটা 2D মডিউলের সাথে ইনভলভ হইলেও হইতে পারেন, সেটা অপটিটেক্স হোক বা গারবার হোক বা লেকটা হোক। দেন দেখেন আপনি অনেক জায়গায় কাজ করবেন, এই যে এই ধরনের যে রিয়েলিস্টিক লুক, যে এই বডিটা ভেঙে এই দিকে নিয়ে যাওয়া, এইটাও কিন্তু অনেকেই যেমন মার্কেটে যারা আছে অনেকেই ওভাবে মানে ডিটেল ব্রিফ করে না। এরপরে যে নেক টেপের এগুলো আমি জানি না করতেছে কিনা তারা। তো এই আমার কথা হলো যে আপনি যাতে রিয়েলিস্টিক লুকটা আনতে পারেন, সে বাইরের সাথে আপনি যখন ডিল করবেন তখন জানি ও আপনাকে আটকাতে না পারে, বা ও যা এক্সপেকটেশন সেটা আপনি মিট করতে পারতেছেন না, এরকম যাতে কোনো প্রবলেম না হয়। এই লেয়ারিং টেয়ারিং করে দেওয়া, সে ও যাতে দেখলে বোঝে যে হ্যাঁ আপনার কাজগুলো রিয়েলিস্টিক লুক আছে বা আপনার কাজগুলো ওই লেভেলে আসতেছে। তারপরেও আপনি আজকে যে টি শার্ট বানাইছেন আপনার লাস্ট ক্লাসে গিয়ে যেটা বানাবেন সেটা দেখবেন অনেক মানে চেঞ্জেস আছে, আজকেরটা আর ওই দিনেরটা দেখবেন অনেক মানে আপনার কাছে দেখতেই দুই রকম লাগতেছে। তো এই টেকনিকগুলো আপনি আস্তে আস্তে অ্যাপ্লাই মানে করা শিখবেন। যেমন ধরেন এই যে ব্যাগ নেকটাপটা যেভাবে করলাম সেটা কিন্তু অলমোস্ট আমরা একটা ভালো একটা টেকনিক হিসেবেই করছি, হ্যাঁ। তো আমার মনে হয় আপনারা এই পর্যন্ত যান, কাটিং শট নিজেরাই করেন বা এই ফাইল পর্যন্ত এইভাবে যান, বা ফেব্রিক অ্যাপ্লিকেশন, স্টিচ অ্যাপ্লিকেশন, ব্যাকনেক ট্যাপ কীভাবে করলাম বা ফোল্ড এরিয়াটা কীভাবে বাড়াবো বা কীভাবে ইন্টারনাল লাইন করা, কাটিংসও। তো আজকে আমাদের মেবি 3 নাম্বার ক্লাস, মনে হয় আমরা ভালোই আগাইছি। তো এই পর্যন্ত সবাই আগাই, দেন হয়তো নেক্সট ক্লাসে আমরা আরও কিছু নিয়ে কাজ করব। হ্যালো। ওকে, ক্লাসটা মেবি শেষ হয়ে গেছে, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি।